রিগার্ডিং হাসপ্রুনস ডিজিজ, যেটাকে আরেকটা ভাষায় বলা হয় মেগাকোলন। হ্যার ইজ এ পিকচার, এটা দেখো সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, লেফট কোলিক ফ্লেক্সার, descending colon, sigmoid colon and rectum. This portion is red mark. It means that the defect lies in the distal colon. Okay? Here is the picture. দেখো এটা dilated কি অবস্থায় হয়ে আছে colon, দেখেছো? আর নিচের দিকে দেখো ন্যারো, মনে হচ্ছে খেতে পায় না। ঠিক আছে? By definition, Hirschsprung's disease, it is a disorder of the guard due to congenital absence of ganglion cells in the submucosal and mesenteric plexus. It is also known as megacolon or congenital aganglionic megacolon. It is a disorder of the guard caused by due to congenital absence of ganglion cells in the submucosal and mesenteric plexus of intestine, and it is also known as megacolon or congenital aganglionic megacolon. তো বাই ডেফিনেশন আমরা বুঝতে পারছি যে সেখানে নার্ভাস সিস্টেমে কোনো ডেফিসিয়েন্সি রয়ে গেছে। অ্যাজ উই নো দ্যাট নর্মালি ইন্টেস্টাইন তার একটা সাইড শেপ নিয়ে থাকে। হোয়েন ফুড বোলাস পাসেস ডিউ টু পেরিস্টালসিস, one segment become relaxed and proximal segment become contracted. That is why food bolus propels towards মানে end. At the same time, in large guard, যেখানে ফুড থাকে না, স্টুল থাকে, স্টুল তো ফর্মেশন স্টার্ট হয় কোথা থেকে? সিকাম ইজ দি পার্ট ফ্রম হোয়ার স্টুল ফর্মেশন বিগিনস। আইলিয়ামের ভিতরে কিন্তু স্টুল থাকে না, যেটাকে থাকে একটা লিকুইড ফর্মে থাকে, ওটাকে আমরা স্টুল বলি না। বাট হোয়েন ইট কামস ইনটু দিস সিকাম, there is tremendous bacteria. With the activity of the bacteria, this liquid portion ultimately becomes semi-solid to solid form that we expelled through the anus. ঠিক আছে? তাহলে এক কথায় stool formation begins from the cecum and it passes upwards through the ascending colon, then through the transverse colon, then through the descending colon, sigmoid colon, and finally it deposited in the terminal part of the sigmoid colon and rectum. And thereby when the reflex of defecation arises, then there is an complex mechanism operates, sphincters যা আছে সেগুলো অ্যাক্টিভিটি শুরু করে এবং তখন ওখানে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়ে আলটিমেটলি স্টুল পাস করে যায়। বাট আমরা যখন স্টুল পাস করছি না, দ্যাট ইজ হোয়েন উই হ্যাভ গট নো আর্টস টু ডেফিকেট, তার মানে ইট ডাজ নট মিন দ্যাট আমার গাটে কোনো স্টুল নাই। ওকে, my gut is loaded with stool, but until and unless it reaches the definitive portion of the gut, then there should be no reflex. When it loaded in the rectum, then there would be initiation of the defecation reflex, and with the act of defecation reflex, their complex mechanism initiates. Some portion become contract, some portion become relaxed, and ultimately stool expelled. Clear? তো এই যে মেকানিজম অফ ডেফিকেশন যেটা হচ্ছে, ইট ইজ টোটালি নার্ভাস কন্ট্রোল। ইফ ইউ ওয়ান্ট দ্যাট, আমি এখন বসে আছি, আমার কোনো ডেফিকেশন রিফ্লেক্স নাই, ইজ ইট পসিবল ফর এনি পারসন টু ক্রিয়েট দি রিফ্লেক্স? ন্যাচারালি না, ন্যাচারালি নো। তাহলে এটা হচ্ছে একটা নার্ভাস কন্ট্রোল। একটা নির্দিষ্ট জায়গায় যখন স্টুলটা এসে জমা হচ্ছে, তখন ওখানে নার্ভাস প্লেক্সাস যেগুলো আছে, যে গ্যাংলিয়ন সেলগুলো আছে, ওগুলো স্টিমুলেটেড হচ্ছে, দেন তখন একটা রিফ্লেক্স ইনিশিয়েট হচ্ছে। তো এখানে হিয়ার ইজ দ্য ডিফেক্ট লাইজ ইন দ্যাট সাইড, যে স্টুল আসছে, স্টুল ইজ ডিপোজিটিং ইন দি মানে টার্গেটেড পোর্শন, বাট অ্যাজ দেয়ার ইজ নো গ্যাংলিয়ন সেল, সো দেয়ার ইজ নো ইনিশিয়েশন অফ দি reflex for defecation. ঠিক আছে? It is the basic defect. As a result, stool coming and depositing, ultimately ওই রিজনটাকে ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে। কোলনের ওই পোর্শনটা নর্মাল ক্যালিবারের চেয়ে আস্তে আস্তে ওয়াইড হয়ে যাচ্ছে, যার জন্য আমরা এটাকে বলছি মেগা কোলন বলছি। ঠিক আছে? তাহলে ইট ইজ দ্য ডিফেক্ট অ্যান্ড ইটস এ কনজেনিটাল ডিফেক্ট, অ্যান্ড ডিফেক্ট লাইজ ইন দি টার্মিনাল সিগময়েড কোলন অ্যান্ড প্রক্সিমাল রেকটাম। ওখানেই আমাদের এই ডিফেক্টটা থাকে কনজেনিটালি, যার কারণে এটাকে আমরা কনজেনিটাল মেগাকোলনও অলসো বলছি আমরা।
ইনসিডেন্সটা কি হচ্ছে 1 in 5000 লাইভ বার্থস, তাহলে কিন্তু একেবারে কম না। 5000টা যদি লাইভ বার্থ হয় তার ভিতরে আমরা একজনকে পাচ্ছি এই অ্যাগ্যাংলিওনিক কোলন, অ্যান্ড ইট ইজ মোর কমন ইন দি মেলস দ্যান দি ফিমেলস। Through research, it is suggested that it is caused by the interaction between two proteins encoded by two genes. তো যেহেতু এটা কনজেনিটাল ডিফেক্ট, সেখানে তোমার কিছু জেনেটিক অ্যাবনর্মালিটি আছে। সেটা কি হয়, ক্রোমোজোম 10 অ্যান্ড ক্রোমোজোম 13 এর ভিতরে একটা অ্যাবনর্মালিটির জন্য এই মানে এখানে অ্যাগ্যাংলিওনিক সেল তৈরি হয়। দ্যাট ইজ এই পোর্শনে কোনো গ্যাংলিয়ন ডেভেলপ করে না ডিউ টু দি অ্যাবনর্মালিটি অফ দি chromosome 10 and chromosome 13. What should be the pathophysiology of this disease? Due to absence of ganglionic cells, there is lack of peristalsis in the affected portion that I have told earlier. And then কি হচ্ছে functional obstruction of the colon. Then কি হচ্ছে accumulation of gas and feces proximal to the defect. যেখানে ডিফেক্ট রয়েছে, যেখানে গ্যাংলিয়ন সেল নাই, এটা জমা হচ্ছে তার প্রক্সিমাল পোর্শন, নট দি ইন ডিস্টাল পোর্শন, ঠিক আছে। এনলার্জমেন্ট অফ দি কোলন অকার্স অ্যান্ড কল্ড মেগাকোলন। যে জায়গায় ডিফেক্ট থাকবে মেগাকোলনটা হবে কিন্তু তার প্রক্সিমালি, নট ইন ডিস্টাল। কোলনের যে পোর্শনটাতে তোমার গ্যাংলিয়ন সেল নাই, ডিফেক্ট শুড অ্যারাইজ প্রক্সিমাল টু দ্যাট পার্ট, আগে হবে। যেহেতু ওখান থেকে তোমার পেরিস্টালসে অ্যাক্টিভিটি হতে পারছে না, যার জন্য ওগুলো পাস করতে পারছে না, ঠিক আছে। ডিস্টালি তো হলে ওখান থেকে আলটিমেটলি আস্তে আস্তে বেরিয়ে যাবে, বাট এটা হচ্ছে প্রক্সিমাল টু দি এফেক্টেড পার্ট। হোয়াট শুড বি দি ক্লিনিক্যাল ফিচার ইন নিউনেট অ্যান্ড ইনফ্যান্টস অ্যান্ড ইন ওল্ডার চিলড্রেন? এটা কিন্তু তোমার আমার এখন আর হবে না। ইট ইজ দ্য ডিজিজ অফ দি চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড লাইফ, বাট ইন অ্যাডাল্টে এই ডিজিজটা হবে না, ঠিক আছে। তো ইন নিউনেটস অ্যান্ড ইনফ্যান্টসের ক্ষেত্রে কি হবে, ফেলিওর টু পাস মেকোনিয়াম, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, bile stain vomiting, shock and episodes of diarrhea and constipation. আর্লি চাইল্ডহুড যখন হয়, তখন আর্লি চাইল্ডহুডে যদি এই ডিজিজটাকে এফেক্ট হয়, তখন কি হচ্ছে ফেলিয়ার টু পাস মেকোনিয়াম। যদি কোনো বেবি জন্মের পরে মেকোনিয়ামটা পাস না করে, ইউ মে বি শিওর দ্যাট দি বেবি সাফার্স ফ্রম কনজেনিটাল মেগাকোলন অর হার্শফোর্ডস ডিজিজ। অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা হবে যেহেতু মানে পাস করতে পারছে না। আর কি হচ্ছে, যখন গার্ডে ডিস্টেনশন হচ্ছে তখন দেয়ার শুড বি ভমিটিং অ্যান্ড ইট শুড বি বাইল স্টেইন, অ্যান্ড অ্যাট টাইমস দেয়ার মে ডেভেলপমেন্ট অফ শক অ্যান্ড এপিসোডস অফ ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন। কখনো কখনো ডায়রিয়া হয়, আবার অল্টারনেটে কনস্টিপেশন হয়। তাহলে ইন নিউনেটস অ্যান্ড ইনফ্যান্টসের ক্ষেত্রে আমরা এই সিমটমগুলো পেতে পারি। আর ইন কেস অফ ওল্ডার চিলড্রেন আমরা কি পাবো, কনস্টিপেশন অ্যান্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন। আগে আমরা পেয়েছি কি এপিসোডস অফ ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন, বাট যখন একটু বড় অবস্থায় যদি এই ডিজিজটা এফেক্ট করে, তখন আমরা কি পাবো, কনস্টিপেশন উইথ অ্যাবডোমিনাল ডিস্টেনশন। বাচ্চার পেশেন্ট আসবে তোমার আমার কাছে, বাট পেশেন্ট ইজ আনএবল টু টক, মানে তারা বুঝাই বলতে পারবে, যেহেতু তারা আর্লি চিলড্রেন, মারা এসে বলবে যে আমার বাচ্চাটা 3 দিন 4 দিন 5 দিন পায়খানা করে না এবং পেটটা আস্তে আস্তে ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, এই কমপ্লেনটা ফার্স্ট নিয়ে আসবে। অ্যান্ড হোয়েন স্টুল পাস ফাউল স্মেলিং অ্যান্ড লিকুইড ইনকনসিস্টেন্সি, তারপরে মধ্যে মাঝে মা বলবে যে মধ্যে মাঝে পায়খানা একটু হয়, বাট ইট ইজ ফাউল স্মেলিং অ্যান্ড লিকুইড ইনকনসিস্টেন্সি, অল্প অল্প করে হয়, লিকুইড ইনকনসিস্টেন্সি অ্যান্ড ফাউল স্মেলিং, অ্যান্ড দি বেবি ইজ ম্যালনিউরিশড অ্যান্ড এনিমিক। বেবির অ্যাপিটাইট লস করবে, যেহেতু তার বাউল ক্লিয়ার হচ্ছে না, অ্যাবডোমেন ডিস্টেনশন থাকছে, baby loses his appetite. As a result, there is less intake of food and ultimately he suffers from malnourishment, ঠিক আছে, and anemia. তাহলে সিমটমগুলো আমরা কি কি পাবো আমরা জানলাম, ইন নিউনেটস আর অ্যান্ড ইন ওল্ডার চিলড্রেন। ওল্ডার চিলড্রেনে কিন্তু ইনভেরিয়েবলি মারা আসে, মোস্টলি ওল্ডার চিলড্রেনেই আসে আমাদের কাছে। তারা ওই কথাই বলে যে আমার বাচ্চা পায়খানা হয় না, 5 দিন 7 দিন 10 দিন মধ্যে পেটটা ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, মধ্যে মাঝে স্টুল পাস করে লিকুইড ফর্মে এবং ফাউল স্মেলিং, আমার বাচ্চাটা দিন দিন উইক হয়ে যাচ্ছে, এই ধরনের কমপ্লেন নিয়ে মারা আসে আমাদের কাছে। হার্শফোর্ডস ডিজিজ ইজ সাসপেক্টেড ইন এ বেবি হু হ্যাজ নট পাসড মেকোনিয়াম উইথিন 48 আওয়ার্স অফ বার্থ। আগে যেটা বললাম,
যে একটা জন্মের পরে কোনো বেবি 48 আওয়ার্সের মধ্যে যদি মেকোনিয়াম পাস না করে, you may be certain that the baby is suffering from Hashimoto's disease. যদি তুমি রেকটাল এক্সামিনেশন করো তাহলে তুমি ইউ মে ফিল দ্যাট যে প্রক্সিমাল রেকটাম ইজ লোডেড উইথ স্টুল, ঠিক আছে। আর হচ্ছে কি অ্যানোরেকটাল ম্যানোমেট্রি যদি তুমি করো, অ্যানোরেকটাল ম্যানোমেট্রিটা ইট রিমেন্স অলমোস্ট মানে নর্মাল, ওখানে তো কোনো প্রবলেম নাই। আর বেরিয়াম এনেমা অ্যান্ড রেকটাল বায়োপসি এগুলো আমাদেরকে ক্লু দিবে, ডেফিনেটিভ ক্লু দিবে যে হ্যাঁ দেয়ার ইজ অ্যান অ্যাগাংলিওনিক পোর্শন। যদি তুমি বেরিয়াম এনেমা এক্সরে করো তাহলে দেখবা কি একটা পার্টে যে তোমার কোলনটা ওয়াইডলি ডাইলেটেড এবং সেখানে তোমার স্টুল জমা হয়ে আছে। আর যদি তুমি করো বায়োপসি যদি করো তাহলে সেখানে দেখবা যে ওই পোর্শনে গ্যাংলিয়ন সেল অ্যাবসেন্স অফ গ্যাংলিয়ন সেলস। তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারি প্রথমে সিমটম দেখে, ইফ উইদিন 48 আওয়ার্স a newborn baby does not possess meconium, it is certain that he is suffering from Hashimoto's disease. আরেকটা কি করতে পারি আমরা, রেকটাল এক্সামিনেশন যদি করি তাহলে দেখা যাবে যে প্রক্সিমাল রেকটাম, নট ডিস্টাল, প্রক্সিমাল রেকটাম ইজ লোডেড উইথ স্টুল। রেকটাল ম্যানোমেট্রি করলে আমরা বুঝবো অ্যানোরেকটাল ম্যানোমেট্রি ইট ইজ নর্মাল। বাট হোয়াই অ্যানোরেকটাল, যদি আমরা মনে করতে পারি যে অ্যানাসটা খুব টাইট হয়েছে, দ্যাট ইজ হোয়াই স্টুল ইজ নট পাসিং। বাট যদি তুমি অ্যানোরেকটাল ম্যানোমেট্রি করো দেখবে যে না, অ্যানাসের এবং ডিস্টাল রেকটামের টোন ইজ নর্মাল। তাহলে কি হচ্ছে, অবস্থা প্রবলেমটা আরও উপরে, এবং সেখানে তুমি যদি পালপেট মানে করো, পিআর করো, তো দেখবা যে স্টুল জমা হয়ে আছে, তাহলে ওই পোর্শনে কোনো পেরিস্টালসিস নাই। দ্যাট ইজ হয় ওখান থেকে নিচের দিকে নেমে আসছে না, ঠিক আছে। হাউ উইল ম্যানেজ সাচ টাইপ অফ পেশেন্ট? এখানে আমরা ম্যানেজমেন্টটা দুই ধরনের করি, একটা হচ্ছে মেডিকেল, একটা হচ্ছে সার্জিক্যাল। হোয়াট ইজ দ্য মেডিকেল ম্যানেজমেন্ট? রিগার্ডিং দ্য মেডিকেল ম্যানেজমেন্ট আমরা কি করতে পারি, উই ক্যান অ্যাডমিনিস্টার আইসোটোনিক এনেমা, অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টুল সফটেনার্স অ্যান্ড লো রেসিডুয়াল ডায়েট। এই তিনটা দিয়ে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট করি। সেটা হচ্ছে যে আমরা আইসোটোনিক এনেমা দিতে পারি, দিলে কি হচ্ছে স্টুল যেগুলো অ্যাকুমুলেটেড স্টুলগুলো বেরিয়ে যাচ্ছে। আরেকটা কি করতে পারি যে স্টুল সফটনার্স, কিছু কিছু ড্রাগ আছে যেগুলো দিলে স্টুলটাকে সফট থাকে, সেগুলো দিলে সফট স্টুল হলে আস্তে 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 বেরিয়ে যেতে পারে। আর থার্ড ওয়ান হচ্ছে কি লো রেসিডুয়াল ডায়েট, যাতে করে স্টুল তৈরিটা কম হবে, স্টুল তৈরিটা কম হলে ওখানে অ্যাকুমুলেশনটা কম হবে, ঠিক আছে। এই তিনটা আইডিয়া এটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্টের জন্য। অ্যান্ড অবভিয়াসলি ইট ইজ নট দি মানে ডেফিনিটিভ ট্রিটমেন্ট, ইট ইজ সাপোর্টিভ ট্রিটমেন্ট। কিছু সময়টা তুমি পাইতে পারো এই ম্যানোভার দিয়ে। নাও সার্জিক্যাল, দি সার্জারি ইনভলভস 2 স্টেপ। Number 1, temporary colostomy, and 2, definitive surgery. After about a year of these surgeries, the colostomy is closed. সেখানে কি করতে হচ্ছে, প্রথমে তোমাকে একটা আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি অ্যাগাংলিওনিক পোর্শন কোনটুকু আছে। If you are able to identify that portion, then you should to resect the part and then end-to-end anastomosis করো। তোমাকে ফার্স্ট you have to identify that this portion of the gut is aganglionic, যেটা ওয়ার্ক করছে না। তাহলে ওই যেটুকু কাজ ওয়ার্ক করছে না ওইটুকু যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, দেন ইউ রিসেক্ট দ্যাট পার্ট অ্যান্ড হেলদি পার্ট ইউ গেট অ্যানাস্টোমোসিস, তাহলে তোমার প্রবলেম ইজ সলভ। বাট প্রবলেম ইজ সলভ, ইট ইজ ইজি টু সে, বাট ইট ইজ ইজি টু টাফ টু ফাইন্ড আউট the which portion of the gut is aganglionic. Until and unless you have the facility for biopsy, you cannot ascertain that this portion is aganglionic. So during the operative maneuver তুমি কখনো এটা করতে পারবা না। আমি এখন অপারেশন করছি, করে পেট খুলে আমি দেখে কখনোই ফাইন্ড আউট করতে পারবো না যে দিস পোর্শন ইজ অ্যাগাংলিওনিক। আমি দেখতে পাচ্ছি কি যে ইট ইজ ডিস্টেন্ডেড পোর্শন অফ দি গাট, দিস পোর্শন ইজ ডিস্টেন্ডেড, বাট হোয়াই ডিস্টেনশন? ইজ ইট ডিউ টু মানে অ্যাবসেন্স অফ গ্যাংলিয়ন সেল অর আদার্স? ইট কুড নট বি ফাইন্ড আউট অন naked eye. It obviously needs histopathology. তো আমরা তখন কি করি, আমরা অপারেশন করে যে জায়গায় স্টুলটা ডেপোজিটেড আছে তারও প্রক্সিমালি আমরা চলে যাই, যে ওখান থেকে গাট কেটে নেই, নিয়ে ওইটা
কলোস্টমি করে রেখে দিই, ওটা তো হেলদি পার্ট। আমি হেলদি কোলনটাকে দেখে ওইটাকে আমি কলোস্টমি করে রেখে দিলাম। তাহলে কি হচ্ছে, প্যাসেজ ইজ অলরাইট, তখন বেবি যা খাচ্ছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, বেবি বিকাম নর্মাল। আর ডিস্টাল পোর্শনটাকে কি করি, ডিস্টাল পোর্শনটার যেটুকু জায়গা চোখে দেখে সন্দেহজনক মনে হয় ওইটুকু জায়গা আমরা এক্সারসাইজ করে দিই। তাহলে এই যে এক্সারসাইজড পোর্শনটা এটা আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠাই টু অ্যাসার্টেন whether there is presence of ganglion cell or aganglionic cell. এখন দুটো যে কাট এন্ড রয়েছে যেটা আমরা বায়োপসিতে পাঠাচ্ছি, ওর একটা প্রক্সিমাল এন্ড আছে, একটা ডিস্টাল এন্ড আছে। আমার প্যাথোলজিস্টরা আমাদেরকে বলে দিবে যে প্রক্সিমাল এন্ডে গ্যাংলিয়ন সেল ইজ প্রেজেন্ট, তাহলে আমি শিওর হলাম যে আমি যেখান থেকে কেটেছে ইট ইজ অলরাইট। ডিস্টাল পোর্শনে ওরা যদি বলে যে না এখানে এখনও গ্যাংলিয়ন সেল নাই, ইট শুড বি ডিফিকাল্ট, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে হয়তো পরবর্তীতে 2-3 মাস বা কিছুদিন পরে আবারও অপারেশন করে ওখানে আরেকটু টিস্যু কাটতে হবে, কেটে দেখতে হবে যে হ্যাঁ ওরা তখন বললো যে ইট ইজ এ গ্যাংলিয়ন সেল ইজ প্রেজেন্ট। তাহলে আমি শিওর হলাম যে এখন যদি আমি উপর নিচ অ্যানাস্টোমোসিস করে দেই তাহলে ইট উইল বি নর্মাল প্যাসেজ। তো এই জন্য এখানে আমরা বলছি কি যে টেম্পোরারি কলোস্টমি করে দিচ্ছি, দেওয়ার পরে ডেফিনেটিভ সার্জারি করছি, আফটার অ্যাবাউট এ ইয়ার অফ দিস সার্জারিজ দি কলোস্টমি ইজ ক্লোজ। কারণ এর মধ্যে তোমাকে অ্যাসার্টেন হতে হবে যে ডিস্টাল পোর্শন যেটা আছে ওখানে গ্যাংলিয়ন সেল আছে। প্রক্সিমালি তো গ্যাংলিয়ন সেল আছে, এটা আমরা পেরিস্টালসে দেখে ঠিক করে আমরা কেটেছি, আমরা কনসার্ন উইথ দি ডিস্টাল পোর্শন। তো যখন তুমি সার্টেন হলে যে হ্যাঁ এখানে গ্যাংলিয়ন সেল আছে, দেন তুমি কলোস্টমিটা ক্লোজ করে দাও, বেবি উইল বি অলরাইট। এখানে অনেকগুলো প্রসিডিওর আছে এই ডেফিনিটিভ সার্জারিতে, সেখানে দেখো সোয়েনসন প্রসিডিওর, ডাম্বেল প্রসিডিওর অ্যান্ড সোভাস প্রসিডিওর। তাহলে এই 3টা প্রসিডিওরে আমরা এই ডেফিনিটিভ সার্জারি করতে পারি। এই নামগুলো জেনে রাখো, বাট উই ডিড নট হ্যাভ দি অপশন টু ডিটেলস। বিভিন্ন প্রসিডিওরে আমরা এই কাজগুলো করি।